গল্পের ষষ্ঠ পর্বতে আমরা দেখতে পাই সেখানে বোবার পাটে অভিনয় করতেছে জাই। সেটা থিয়েটারে বসে থেকে দেখতেছে চাইডোজেন। সেখানে তার অভিনয় স্কিল দেখে থিয়েটারে বসে থেকে সে কান্না করতে থাকে। তারপর আমরা দেখতে পাই জাই এখন অনেক বড় অ্যাক্ট্রেস হওয়ার কারণে অনেক অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড শুটিং হতে থাকে তাকে নিয়ে। শুটিং সেটে তাকে নিয়ে ইন্টারভিউ চলতে থাকে আর টিভিতে বসে থেকে দেখতে থাকে একজন ব্যক্তি। রিপোর্টার তাকে প্রশ্ন করে আপনার কি ধরনের ছেলে পছন্দ। জাই অনেক চিন্তার পর সে বলে আমার এমন ছেলে পছন্দ যাকে দেখে আমার চোখে পানি চলে আসে। ইন্টারভিউ শেষ হলে ম্যানেজার তাকে গাড়িতে অনেক বকাঝকা করতে থাকে টাইম মতো খাবার না খাওয়ার জন্য। তখন সে বলে আচ্ছা ঠিক আছে, আমি টাইম মতো সবকিছু খেয়ে নিব। তারপর আমরা দেখতে পাই পুলিশ হেডকোয়ার্টারে চিফের টেবিলে চাইডোজেন ও তার টিমের ছবি থাকে। পুলিশ চিফ গো নিউজে দেখতে পায় রিপোর্টার পার্কি নিউজে বলে পুলিশের ব্যর্থতা তারা আসামিকে ধরতে পারে না। চিফ গো সে তখন অনেক তাকে গালি দিতে থাকে। সেই সময় চলে আসি ইয়নজি। অফিসার কিমকে প্রশ্ন করে চাইডোজেন সে কোথায় চলে গিয়েছে। তারপর আমরা দেখতে পাই পুলিশ স্টেশনের ভিতরে সে ঘুমিয়ে আছে। ইয়নজি তার কাছে গেলে আশ্চর্যজনক ভাবে তার হাতটি সে ধরে ফেলে, যেটি সে অনেক ভয় পেয়ে যায়। তারপর তার কাছে ক্ষমা চায় হাতটি ধরার জন্য। ইয়নজি তার এই অবস্থা দেখে সে বলে তুমি কি আসলে ঠিক আছো? 4 দিন হয়ে গিয়েছে তুমি ঠিক মতো ঘুমাও না। তুমি চাইলে ডিউটি অফ করে অফিসে গিয়ে ঘুমাতে পারো। সেই সময় চলে আসে অফিসার কিম। জাইর কাটওয়ার্ড পিকচার দেখে বলে আপনার হাসিটা কত সুন্দর। এখানে কাজ করার সময় অনেক অশান্তির মধ্যে থাকি, কিন্তু আপনাকে দেখলে আমার অনেক বেশি শান্তি লাগে। এই কথাটা শুনে বাকিরা হাসতে থাকে। আরো ছবি দেখে সে বলতে থাকে আপনাকে কি জড়িয়ে ধরতে হবে? তারপর ধরতে গেলে চাইডোজেন তার টি শার্টটি ধরে আটকায় আর বলে অফিসে না, তোর মিটিং আছে, তুই এখনই চলে যা। সেই সময় অফিসার কিম তাকে বলে তোর তো অনেক বেশি জেলাসি হচ্ছে। তারপর সে চলে যেতে লাগে। সেই সময় আরো তাকে বলে তুই অনেক বদলে গিয়েছিস। আরো বলে এত যখন তোর দেখার ইচ্ছা তাহলে জাইর ফ্যান ক্লাবে তুই জয়েন হোস না কেন। তারা দুজন খুব ভালো বন্ধু। তারা তখন অনেক মজা করতে থাকে। তারপর আমরা দেখতে পাই চিফ গো একটা ক্রাইম সম্পর্কে সবার সাথে মিটিং করতেছে, যেখানে অফিস ওয়ার্কারের উপর 2 জন ব্যক্তির উপর হামলা করেছে। তাদেরকে মাথার পিছনে আঘাত করেছে, যেটা হতে পারে কোনো হাতুড় দিয়ে মেরেছে। তারপর আমাদেরকে দেখানো হয় একটা মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে পিছন থেকে হাতুড় দিয়ে একজন আঘাত করেছে আর সাথে সাথে সে মারা যায়। এই জায়গায় অফিসার কাং আরো বলে পার্কসু নামের ভিকটিমকে এত বেশি মারা হয়েছে যে কিছু করার আগে সে অজ্ঞান হয়ে পড়েছে। তারপর দ্বিতীয় অ্যাক্সিডেন্ট হওয়ার সময় অনেক বৃষ্টি হয়েছিল, সেই সময় তাকে সে আসামি রেইনকোট পরেছিল। চাইডোজেন এইসব কথা শুনে তার অতীতে তার বাবা ও জাইয়ের কথা মনে পড়তেছিল, কারণ কিভাবে তার বাবা হত্যা করতে চেয়েছিল। চিফ গো সবাইকে আদেশ দেয় সিসি ক্যামেরা ফুটেজ চেক করার জন্য এবং সকল আসামিদেরকে ধরে নিয়ে আসার জন্য। চাইডোজেন ক্রিমিনালের ছবি দেখে সে বুঝতে পায় তার বাবার প্যাটার্নে কেউ একজন সব ভিকটিমদেরকে মার্ডার করতেছে। এপাশে আমরা তখন দেখতে পাই সোজিন রাস্তায় দাঁড়িয়ে থেকে কিছু একটা খুঁজতেছে আর একটা শপের দিকে সে যেতে থাকে। তারপর আমরা বিউটি পার্লারে দেখতে পাই জাইকে নিয়ে অনেক বেশি প্রশংসা করতেছে বিউটিশিয়ান। সেখানে থাকা লেডি অ্যাক্ট্রেস চিয়ন তাকে দেখে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। তারপর জাইকে বলে তুমি কেন বারবার এখানে আসো? তোমাকে না আমি বলেছিলাম অন্য কোনো জায়গায় চলে যেতে? তখন সে বলে তাহলে আপনার সাথে আমি কিভাবে দেখা করতে পারবো? আমরা তো একসাথে কোনো কাজও করি না। আমি ভেবে রেখেছি সবসময় আপনার সাথে আমি লেগে থাকবো। তখন আমরা দেখতে পাই সোজিন ইন্টারভিউ দিতে এসেছে জাইর বিউটিশিয়ান হিসাবে কাজ করার জন্য। তখন তাকে প্রশ্ন করে কোথায় তুমি কাজ করেছো? তখন সে বলে আমি যে আইল্যান্ডে ছিলাম সেখানে একটা হেয়ার সেলুন ছিল, আমি সেখানে পার্ট টাইম জব করতাম এবং সেখানে মহিলাদের হেয়ার শ্যাম্পু ও তাদের হেয়ার ট্রিটমেন্ট আমি করতাম। তার কথা শুনে সেই বিউটিশিয়ান হাসতে থাকে। বিউটিশিয়ান তাকে বলে এটা হচ্ছে সেই জায়গা যেখানে অনেক বেশি সেলিব্রিটি আসে, এটা কোনো রিটায়ারমেন্ট হোম না। সোজিন সে বলে আমি আমার মায়ের রেস্টুরেন্ট চালিয়েছি, আমাকে যদি আপনি চাকরিতে রাখেন তাহলে আমি অনেক বেশি কঠোর পরিশ্রম করব। তারপর সেখানে চলে আসে জাই। সোজিন তাকে দেখে সে শুধু অবাক চোখে তাকিয়ে থাকে। এপাশে আমরা দেখতে পাই চাইডোজেনের মা সিউলে একটি বাজারে সে রেস্টুরেন্ট চালায়। একজন রিপোর্টার তাকে বিরক্ত করতেছে তার ইন্টারভিউ নেওয়ার জন্য। তারপর সে তাকে ঝাড়ি মেরে সেখান থেকে যেতে বলে। রেস্টুরেন্টে বসে সে লেটারের কথা ভাবতে থাকে। লেটার ফেরত চলে এসেছে, এটি নিয়ে সে অনেক বেশি চিন্তিত হয়। তখন একজনকে ফোন দিয়ে জানতে পারে ইয়নহু কে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সে কোথায় চলে গিয়েছে জিজ্ঞেস করলে তার কোনো কিছুই বলতে পারে না। তারপর সে বাইরে রান্নার ডেস্কের কাছে আসলে তার হাতে ফোসকা পড়ে যায়, কারণ ইয়নহু কোথায় চলে গিয়েছে সে ভাবতে থাকে। সেই সময় আমরা দেখতে পাই একটা রেস্টুরেন্টে বসে থেকে খাবার খাচ্ছে ইয়নহু আর বলতে থাকে কতদিন পর আমি মাংস খেতে পারতেছি। সেখানে টিভিতে নিউজ দেখে রেস্টুরেন্ট মালিক বলতে থাকে এরকম পাগল ব্যক্তি কেন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। ইয়নহু টিভিতে দেখতে পায় সে হাতুড় দিয়ে যে ব্যক্তি মার্ডার করতেছে তার ফুটেজ সেখানে দেখানো হচ্ছে। রেস্টুরেন্ট মালিকের কথা শুনে তার দিকে সে রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে, বলে চুপ করো। তারপর তার খাবার চামচ ফেলে দিয়ে বলে তোমরা ভালো খাবার কি বানাতে পারো না? রেস্টুরেন্ট মালিককে পেমেন্ট করে সে রেস্টুরেন্টের বাইরে আসে। তার মায়ের দিকে সে তাকিয়ে থেকে দেখতে থাকে। সেখানে তার মা
চুপচাপ রেস্টুরেন্টের ভিতরে বসে থাকে মন খারাপ করে। তারপর সে ওখান থেকে চলে যায়। অপরদিকে চাইল্ড্রেন ও অফিসার কাং তারা ইনভেস্টিগেশন করার জন্য এসেছে। তারা দুইজন গাড়ির ভিতরে বসে থেকে সাধারণ মানুষদের উপর নজর রাখতেছে। চাইল্ড্রেন তখন তার মোবাইলে ক্রাইম সিনের সিসি ক্যামেরা ফুটেজ আসামিকে দেখতেছে তাকে আইডেন্টিফাই করার জন্য। সেই সময় তারা হঠাৎ করে একজন মাথায় টুপি পরার ব্যক্তিকে দেখতে পায়। চাইল্ড্রেন তখন তাকে ফলো করতে যায়। তারপর আমরা দেখতে পাই অ্যাওয়ার্ড শোতে অনেকগুলো সেলিব্রিটি সেখানে একের পর এক আসতে থাকে। তারপর সেখানে চলে আসে যাই। সেই সময় তার ম্যানেজার বলে সেখানে তো অনেক মানুষ চলে এসেছে, তোমার তো কোনো ভয় লাগতেছে না তো? তখন সে বলে হ্যাঁ আমি ঠিক আছি। তখন টিমের এক মেম্বার তাকে বলে তুমি কোনো ভয় পেও না, আসলে তুমি তো কোনো অ্যাওয়ার্ডই পাবে না। ম্যানেজার তখন তাকে বলে কেন সে পাবে না? টিমের ওই মেম্বার আরো বলে সবাইকে আমি জিজ্ঞেস করেছিলাম, সবাই বলেছে চিয়ন সে অ্যাওয়ার্ডটি এবার পাবে। ম্যানেজার তাকে বলে তুই আমাদের টিমে আছিস তাই আমাদের সব সময় সাপোর্ট করবি। তারপর যাই গাড়ি থেকে বের হলে সেখানে থাকা তার ফ্যানরা অনেক বেশি খুশি হয়ে যায় আর তার ছবি সব রিপোর্টাররা নিতে থাকে। রেড কালার ড্রেসে তাকে অসাধারণ দেখতে লাগতেছিল। সেই সময় যাই সারা দেশে ভাইরাল হওয়ার জন্য সিঁড়ি দিয়ে ওঠার সময় সে ইচ্ছে করে পড়ে যায়। তারপর সে মুখে হাসি রেখে উঠে দাঁড়িয়ে সামনে যেতে থাকে। অপরদিকে গাড়ি পার্কিং করতে আসা ম্যানেজার তারপর সে তার মোবাইল খুলে দেখে যাই পড়ে যাওয়া ছবিটি সারা দেশে ভাইরাল হয়ে গিয়েছে। সে বলে কোনো সুযোগ পেলে সে কোনো কিছুই ছাড়ে না। তারপর আমরা দেখতে পাই একটা মেয়ে একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে একটা ছেলে টুপি পরা ফলো করতেছে আর তার পিছনে ফলো করতেছে চাইডোজেন। সে সময় অফিসার কাং ফোন দিলে তাকে সে বলে এই ব্যক্তি চলাফেরা সিসি ক্যামেরা ফুটেজের ব্যক্তির মতো না, তাই আমি চলে আসতেছি। তারপর সে যেতে লাগে। অপরদিকে আমরা দেখতে পাই অফিসার কাং গাড়ির টুপি ও মাস্ক পরা একজন ব্যক্তি মাতাল অবস্থায় তার গাড়ির সামনে গিয়ে পড়ে। তাকে সে তুলে বলে তুই কে? তখন সে বলে আমি কোনো ড্রিঙ্ক করিনি। তারপর তাকে চাকু মেরে দেয়। সে নিচে পড়ে যায়। তাকে বলে পুলিশ অফিসারকে তুই চাকু মেরে কোথায় ভেগে যেতে পারবি না। তার পা চিপে ধরে যেন সে কোথাও যেতে না পারে। তারপর সে আসামি আবার তাকে চাকু মারতে গেলে সেই সময় চলে আসে চাইডোজেন আর তাকে লাথি মেরে ফেলে দেয় আর তাকে ধরতে গেলে সে চাকু মারার চেষ্টা করতে থাকে। তারপর সে তার পেটে চাকু মেরে দেয়। সে আসামি তাকে বলে আমি শুনেছি তুই আসলে একটা পাগল। তারপর তাকে ঘুষি মেরে দেয়। সে সামনে দিকে ভেগে যেতে থাকে। এই আসামি সে ব্যক্তি যেটা আমরা গত পর্বতে দেখেছিলাম। এই পাশে রেস্টুরেন্টে বসে থেকে সোজিন টিভিতে দেখতে পায় জাইর মুভি করার জন্য অ্যাওয়ার্ড পাচ্ছে, যেটি দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। সেই অ্যাওয়ার্ড শোতে বলে সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই আমার ডাইরেক্টর ও আমাকে যারা সহযোগিতা করেছে। তার ভাই তার বোনের কথা শুনে সে অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকে। অপরদিকে ক্রাইম সিনে পুলিশ ফোর্স চলে আসে আর আসামিকে ধরে নিয়ে যায়। সে ভিকটিম মেয়েটি তার কাছে এসে বলে ধন্যবাদ আপনাকে আমাকে বাঁচানোর জন্য। তারপর মেয়েটি তাকে একটা রুমাল দেয়। সে চলে যায়। সে সময় অন্য অফিসার এসে তাকে বলে স্যার আপনি কি ঠিক আছেন? তারপর তাকে জিজ্ঞেস করে অফিসারের চাকু মেরেছিল তাকে কোন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তখন বলে সিউল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আরো বলে আমি যেহেতু খুব বেশি ব্যথা পাইনি তাই আমি একা যেতে পারবো, তুমি তাকে খেয়াল রেখো। তারপর সে একা একা হেঁটে যেতে থাকে। ট্যাক্সিতে বসে হসপিটালে যাওয়ার পথে অনেক জ্যাম থাকে। সেই সময় সেই বিল্ডিং এ এলইডি মনিটরে জাইর অ্যাওয়ার্ড শোতে কথা বলতিছে। তার দিকে সে অবাক চোখে শুধু তাকিয়ে থাকে আর দেখতে থাকে। অপরদিকে আমরা দেখতে পাই জেলখানার ভিতরে ইয়ন হিজা চিঠি পড়তে থাকে। সেখানে ছিল কিছু মানুষের ছবি। এর পাশে যাই অ্যাওয়ার্ড পাওয়ার কারণে সবাই তাকে অনেক বেশি স্বাগতম জানাচ্ছে ও কংগ্রাস করতেছে। তারপর সে দেখতে পায় যারা অ্যাওয়ার্ড পেয়েছে সবাই তার মা বাবা ও ফ্যামিলিকে নিয়ে ব্যস্ত, যেটি দেখে তার অনেক বেশি মন খারাপ হয়ে যায়। আর তাকে লক্ষ্য করে করতেছিল চিয়ন। তারপর সে তার কাছে আসে আর বলে তুমি অনেক ভালো করেছো, যদি তোমার মা এখানে থাকতো সে অনেক বেশি খুশি হয়ে যেত। তার কথা শুনে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তারপর তার ভাই তাকে ফোন দিয়ে বলে কংগ্রাচুলেশন, সরি আমি তোমাদের ওখানে আসতে পারিনি। তার কথাগুলো শুনে সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। গিলমন অন তার বোনকে বলে বাসায় সাবধানে চলে যাওয়ার জন্য। এ পাশে অফিস রুমে বসে থাকে আর তার সামনে থাকে চাইডোজনের বড় ভাই ইউনহু জেল থেকে বের হয়ে যাওয়ার পেপার, যেটি নিয়ে সে অনেক বেশি চিন্তিত। অপরদিকে চাইডোজেন হসপিটালে এমার্জেন্সি ওয়ার্ডের দিকে যেতে থাকে। তারপর নার্সকে বলে কিছুক্ষণ আগে এখানে অ্যাম্বুলেন্স এসেছিল। পুলিশ আইডি কার্ড তাকে দিয়ে বলে পেশেন্টের নাম কাং, সে কোন বেডে আছে আমাকে বলুন। নার্স তাকে বলে তার এখন অপারেশন চলতেছে। সেই সময় আরো তাকে বলে আমার নামটিও আপনি লেখেন। পেট ও হাতে চাকু ঢুকে গিয়েছে। তারপর তার পেট ও হাত দেখে সে অনেক অবাক চোখে তাকিয়ে থাকে। চাইডোজেন তাকে বলে খুব বেশি আমার ব্যথা লাগেনি, তাই আপনার এমার্জেন্সি কেসগুলো আগে দেখেন, আমি ওয়েট করতেছি। তারপর সে সেখানে গিয়ে হেলান দিয়ে বসে থাকে। তারপর আমরা অতীতে দেখতে পাই চাইডোজেন যাই তারা দুজন একসাথে হাঁটতেছে। দুইজন দুজনের দিকে তাকিয়ে থাকে আর হাসতে থাকে। অনেক খুশি তারা দুজন আগে ছিল। তারপর চোখ খুলে দেখতে পাই সে হসপিটালে বেডে শুয়ে আছে আর তাকে স্যালাইন দেওয়া হয়েছে। অনেক কষ্ট করে সে উঠে বসে। তারপর পর্দা টান দিলে সে দেখতে পায় পাশের বেডে যাই শুয়ে আছে। তার দিকে সে আশ্চর্যজনক ভাবে তাকিয়ে থেকে দেখতে থাকে। তারপর সে তার বেডে শুয়ে পড়ে আর তার দিকে তাকিয়ে থাকে আর সে ঘুমিয়ে
ঘুমিয়ে পড়ে। তারপর নার্স এসে তাকে ডাক দিলে তার ঘুম ভেঙে যায়। নার্স তাকে বলে আমরা আপনার পেটে ও হাতে ব্যান্ডেজ করে দিয়েছি। একথা বলে সে ওখান থেকে চলে যায়। তারপর বেড থেকে উঠে পর্দা টান দিয়ে দেখে পাশের বেডে যাই এখানে আর নেই, যেটি দেখার পর সে পুরো স্তব্ধ হয়ে যায়। তারপর সে তার মোবাইল থেকে তাকে ফোন দিলে তার মোবাইলটি বন্ধ থাকে। সে সময় সে একা একা সামনের দিকে হেঁটে যেতে থাকে। তার পেটে অনেক পেইন হতে থাকে। সে সময় সে টিভিতে আবারও অ্যাওয়ার্ড শো নিয়ে নিউজে বলে জাইকে হসপিটালে আজকে রাখা হয়েছে। সে নিউজ শুনে বুঝতে পারে আসলে জাই হসপিটালে ছিল, এটা কোনো স্বপ্ন ছিল না। তারপর সে শুধু তাকে থেকে দেখতে থাকে। এপাশে রিপোর্টার পার্কি তার সেক্রেটারিকে বলে যেসব জায়গায় হত্যাকাণ্ড হচ্ছে সব জায়গায় নিউজে লিস্ট তুমি করে ফেলো। আর তাকে বলে তোমার কি মনে পড়ে হাতুড়ি কে ধরেছিল? ডিটেলস এর উপর সব থেকে বেশি নজর রাখো, আর যদি স্টোরি না পাও তাহলে নিজেই স্টোরি বানিয়ে ফেলো। তারপর সেখানে অন্য স্টাফ তাকে বলে যে যাই হসপিটালে আছে, তাকে নিয়ে সব জায়গায় নিউজ হচ্ছে। তারপর সে বের হয়ে পড়ে তাড়াতাড়ি নিউজ করার জন্য। এপাশে নিউজে বলতে থাকে যাই কেন সে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, কেউ কোনো কিছু বলতে পারতেছে না, তার সিরিয়াস কোনো কিছু হয়নি, হসপিটালে তাকে এখন থাকতে হবে। এইসব কথা শুনে চাইল্ডজন সে অনেক বেশি অবাক হয়ে যায় আর অতীতের কথা ভাবতে থাকে। সেখানে সে বলেছিল আমাদের কখনো বাই বলতে হবে না, আমি ফেমাস হয়ে যাব আর টিভিতেও আসবো। যদি কখনো আমরা আলাদা হয়ে যাই, অ্যাড্রেস ও ফোন নাম্বার যদি খুঁজে না পাও, তারপরও তুমি আমাকে খুঁজে বের করে ফেলবে, সেটা আমি জানি, কারণ তুমি আমাকে টিভিতে দেখতে পারবে। এই জন্যই এখন আমরা প্রমিস করে ফেলি যদি সত্যি আমরা আলাদা কখনো হয়ে যাই তাহলে তোমাকে আমাকে খুঁজে বের করতে হবে। তারপর সে তার হাসি ও চোখের প্রেমে পড়ে যায় আর বলে আমি তোমাকে যেভাবে হোক খুঁজে বের করব, এটাই আমার প্রমিস। প্রেজেন্ট সময়ে একথা ভেবে তাকে হসপিটালের আশেপাশে খুঁজতে সে বের হয়ে যায়। প্রত্যেকটি বেডে সে খুঁজতে থাকে কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছিল না। তারপর প্রত্যেকটা বেড প্রত্যেকটি ওয়ার্ড সে খুঁজে দেখতে থাকে। তারপর আমরা দেখতে পাই নিউজ রিপোর্টাররা সেখানে চলে এসেছে। রিপোর্টার পার্কি দেখতে পাই গাড়ি করে হসপিটালে এসেছে গিলমন অন। তখন সে শিওর হয়ে যায় যে এই হসপিটালে আছে যাই। তারপর সে গিলমন অনের কাছে যায় আর বলে আপনার সাথে আমার আবারও দেখা হয়ে গেল, অনেক বেশি ভালো লাগলো। তার কথা সে ইগনোর করে চলে যায়। রিপোর্টার পার্কি আর তাকে বলে আমি মনে হয় না সে বেশি কাজ করার জন্য অজ্ঞান হয়ে পড়েছে, হতে পারে পিটিএস তার রোগ হয়েছে যার কারণে সে হরর মুভিতে কাজ করতে অনেক বেশি ভয় পেয়ে থাকে। আমি ভেবেছিলাম এই বিষয়টির উপর আমি একটা নিউজ বানাতে পারি। গিলমন অন লিফটে উঠে তাকে বলে গুড লাক তোমার স্ত্রীর জন্য, বিপদে না পড়তে চাইলে আমার রাস্তা থেকে তুমি সরে যাও। তারপর সে লিফটে একা যেতে থাকে। রিপোর্টার পার্কি এই কথা শুনে তার অনেক বেশি মাথা গরম হয়ে যায়। সে নিউজ করার জন্য উপরের দিকে যেতে থাকে। সেই সময় আমরা দেখতে পাই চিফ গো ও অফিসার কিম তারা হসপিটালে এসেছে চাইল্ডজনের সাথে দেখা করার জন্য। অপরদিকে চাইল্ডজন জাইকে খুঁজতে খুঁজতে সে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। তার ব্যথার কারণে আর তার পেট থেকে প্রচুর পরিমাণ ব্লিডিং হতে থাকে। তারপর সে তাকে খুঁজে বের করার জন্য সেখানে দাঁড়িয়ে থাকে। সেই সময় লক্ষ্য করে সেখানে থাকা হসপিটালে কিছু মেয়েরা কথা বলতে থাকে যে এটা তো সেলিব্রিটি যাই। তারপর সে দেখতে পায় সেখানে অনেক রিপোর্টাররা ছবি ক্লিক করতেছে। তাকে সবাই জিজ্ঞেস করতেছে আপনি কি এখন ঠিক আছেন কিনা। ক্যামেরার শব্দ ও ক্যামেরা ফ্ল্যাশের কারণে আবারও সে অজ্ঞান হয়ে যেতে লাগলে তখন সে সময় সে জায়গায় চলে আসে চাইল্ডজন। একজন অপরজনের দিকে তাকিয়ে থাকে শুধু। তারপর তাকে বলে তুমি কি ঠিক আছো। যাই তাকে দেখতে পেয়ে সে পুরো আশ্চর্য হয়ে যায় আর তার দিকে সে শুধু তাকিয়ে থাকে। তারা দুইজন একে অপরের দিকে তাকিয়ে থেকে অনেক বেশি কান্না করতে থাকে আর অতীতের কথাগুলো তারা ভাবতে থাকে। যাই সেই সময় দেখতে পায় তার হাত ও পেট দিয়ে পুরো রক্ত বের হয়ে আসতেছে আর পুরো কাপড় তার ব্লাড দিয়ে ভর্তি, যেটি দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। সেই সময় চলে আসে রিপোর্টার পার্কি। তাদের দুজনকে একসাথে দেখে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। অন্য রিপোর্টাররা বলতে থাকে এটা কে, আপনি তাকে চিনেন, সে কি আপনার বয়ফ্রেন্ড, তাকে প্রশ্ন করতে থাকে। সেই সময় যাই চাইল্ডজনকে বলে আপনি তো আমার ফ্যান তাই না, থ্যাংক ইউ সো মাচ আমার টেক কেয়ার করার জন্য। চাইল্ডজন সেও বলে হ্যাঁ আমি তো তোমার ফ্যান। তারপর সে তার কাছে ক্ষমা চায়। সে সময় ম্যানেজার এসে জাইকে একটা সানগ্লাস দেয় আর সব রিপোর্টারদেরকে সে হ্যান্ডেল করে ফেলে। তাদেরকে বলে আমরা আপনাদের জন্য একটা প্রেস কনফারেন্স রাখবো কালকে, আপনারা আসবেন, আমি সবকিছু মিডিয়ার সামনে বলবো তাদের হেলথ কন্ডিশন নিয়ে। তারপর ম্যানেজার তাকে নিয়ে সামনে যেতে থাকলে রিপোর্টাররাও তার পিছনে পিছনে যেতে থাকে। চারজন শুধু তাকিয়ে থেকে দেখতে থাকে। সেই সময় রিপোর্টার পার্কি তাকে দেখে চোখ টিপি মেরে সে ওখান থেকে চলে যায়। হসপিটালের বাইরে যাই আসলে সে সময়
চলে আসে তার বড় ভাই আর তাকে নিয়ে সে চলে যায়। অপরদিকে চিপ গো এর সাথে চাইডোজেন সে যেতে থাকে। গো তাকে বলে ক্রিমিনাল সবকিছু স্বীকার করে ফেলেছে। চাইডোজেন বলে সিসি ক্যামেরায় যে ব্যক্তি অ্যাটাক করতেছিল সে কোনো কিছু প্রমাণ রাখে না, কিন্তু এই ব্যক্তি যে ধরা খেয়েছে সে আমাদের উপর অ্যাটাক করতে এসেছে। নেশাগ্রস্ত অবস্থায় তার হাইট 5 ফুট 7 ইঞ্চি নয়। চিপ গো তাকে বলে তুমি এই ব্যাপার নিয়ে টেনশন করো না, আর তুমি যেহেতু অসুস্থ এখন তুমি কয়েকদিন ছুটি নিয়ে রেস্ট করো। অফিসার কিম তাকে বলে কিছুদিনের জন্য রেস্ট করার জন্য। তারপর আমরা দেখতে পাই চাইডোজেনের মা রেস্টুরেন্টের গেট বন্ধ করতে থাকে। সেই সময় চলে আসে চাইডোজেন। তার মা প্রথমে দেখে খুশি হলেও পরে সে দেখতে পায় তার হাত কাটা, যেটি দেখে সে অনেক বেশি টেনশনে পড়ে যায়। সে সময় বলে আমি ঠিক আছি, জাস্ট পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। আর সে ইমোশনাল হয়ে বলে মা আপনি কি আমাকে 2 মিনিটের জন্য জড়িয়ে ধরতে পারবে? তার কথা শুনে তার মা অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। তখন সে কান্না করতে থাকে। তার মা তার ছেলের এই অবস্থা দেখে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। অপরদিকে যাই তার বাসায় আসলে সে সময় তার কাছে কুকুর আসে, তাকে জড়িয়ে ধরে সে বলে আই এম সরি। তারপর তার ভাই বাসায় আসলে সে ইমোশনাল ভাবে তাকে বলে আমাকে প্লিজ তুমি জড়িয়ে ধরো। আর ইমোশনাল ভাবে সে চাইল্ডজনের কথা তখন ভাবতে থাকে কিভাবে সে তার কাছ থেকে চলে এসেছে। সময় সে অনেক বেশি কান্না করতে থাকে তার জন্য। তারপর তারা 2 ভাই বোন মিলে একসাথে খাবার খেতে থাকে। তার ভাই তাকে নিয়ে টেনশন করলে সে তখন বলে আমি এখন যথেষ্ট বড় হয়ে গিয়েছি, তাই আমার প্রবলেম আমি এখন নিজেই সমাধান করতে পারি, তাই তোমাকে আর টেনশন করতে হবে না। আমি তোমার হাতের খাবার ও তোমাকে সব থেকে বেশি মিস করি। তার কথা শুনে তার ভাই অনেক বেশি খুশি হয়ে যায় আর তারা একসাথে খাবার খেতে থাকে। অপরদিকে আমরা দেখতে পাই রুমের ভিতর যাই একটা লেটার নিয়ে সে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। সে সময় আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই অ্যাওয়ার্ড নিয়ে রেস্ট রুমে আসার পর সে তখন অনেক বেশি খুশি ছিল। আর হঠাৎ করে লক্ষ্য করে সেখানে একটা ফুলের তোড়া একটা লেটার দেওয়া আছে আর পাশে ছিল একটা গিফট বক্স, যেটি খুলে সে দেখতে পায় ভিতরে রক্তমাখা অবস্থায় রয়েছে চাইল্ডজনের বাবা সেই ভয়ঙ্কর হাতুড়টি, যেটি দিয়ে সে একের পর এক মানুষকে গণহত্যা করেছে। সেটি দেখা মাত্রই সে অনেক বেশি চমকে যায় ও ভয় পেয়ে যায়। সেই সময় তার ইউন হিজার আওয়াজ ও তার মা বাবাকে হত্যা করেছিল সেই সময়ের কথা তার মাথায় ঘুরপাক খেতে থাকে আর তার পুরো মাথা তখন ঘুরাতে থাকে। তারপর সেখানে ম্যানেজার ও তার টিম মেম্বার চিৎকার দিতে থাকে অ্যাওয়ার্ড জিতে আসার জন্য। সেই সময় আরো অনেক বেশি তার শরীর খারাপ হয়ে যায়। তারপর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা সে বাসায় বসে থেকে ভাবতে থাকে আর অনেক বেশি ভয়ে সে কাঁপতে থাকে। আর অপরদিকে চাইল্ডজেন যাই নতুন রিলিজ পাওয়া মুভি সে থিয়েটারে বসে দেখতে থাকে, যেটা আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। এ পাশে যাই চাইল্ডজেনের কথা সে ভাবতে থাকে, যেখানে তার হাত কাটা ও তার পেটে অনেক বেশি পরিমাণ ব্লিডিং হচ্ছিল সেটার কথা সে ভাবতে থাকে। সে সময় সে মনে মনে বলতেছিল যে তোমাকে আমি কতবার বলেছি যে যখন তুমি অনেক বেশি কষ্ট পাবে তখন এসে আমাকে সবকিছু বলবে। বর্তমান সময়ে সে বাসায় তার কথা ভেবে অনেক বেশি কান্না করতে থাকে আর বলে তুমি অনেক মিথ্যা কথা বলো আমাকে। আর বাসায় বারান্দায় সে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। সেই সময় একজন ব্যক্তি তার বাসার সামনে আসে আর তার দিকে সে তাকিয়ে থাকে। সে আর কেউ না চাইল্ডজনের বড় ভাই ইউন হো। তাকে দেখে সে পাগলের মতো হাসতে থাকে। এ পাশে তখন আমরা দেখতে পাই চার্চে বসে আছে ইউন হিজা। সে সময় তার কাছে আসে চার্চ মাদার, তাকে দেখে সে হাসতে থাকে। তারপর একটা রুমে গিয়ে তাকে নাস্তা খেতে দেয় আর তাকে বলে আপনি গত 7 বছরে অনেক বদলে গিয়েছেন। তখন সে বলে আমি অনেক দেরিতে বুঝতে পেরেছি কত বড় ভুল আমি আমার জীবনে করেছি, এর জন্য আমার পুরো জীবন আমাকে শাস্তি ভোগ করে যেতে হবে, তাই আমি এইভাবে বেঁচে থাকতে চাই। চার্চ মাদার আরো বলে তোমাকে তোমার পাপের শাস্তি ভোগ করতে হবে। সে বলে পাপের শাস্তি ভোগ করা কি এতটাই সোজা? তার দিকে সে এমন ভাবে তাকিয়ে থাকে মনে হয় তাকে এখনই সে মার্ডার করে ফেলবে। এর পাশে তখন আমরা দেখতে পাই চাইল্ডজেনের বড় ভাই সে তার পুরো টেবিলে ভর্তি জাইর ম্যাগাজিন ও নিউজ পেপার, সে কোথায় কোন জায়গায় কিভাবে যাচ্ছে সবকিছু সে তার নজরদারির মধ্যে রেখেছে। সেখানে তার বাবার হাতুড়টি আমরা দেখতে পাই। তারপর সে বসে সেখানে নিউজ শুনতে পায় যে কিছু সিরিয়াল কিলারদের ফাঁসি রায় দিয়েছে আদালতে। সেটা শুনে তার বাবার হাতুড়ি সে তার হাতে তুলে নেয় আর অতীতের কথা ভাবতে থাকে। তার ছোট ভাইকে মারার জন্য সে একজনকে ভাড়া করে পাঠিয়েছিল। সে দূর থেকে সেটি দেখতেছিল আর হাসতেছিল। প্রেজেন্ট টাইমে হাতুড়টি সে নিয়ে তার মন মতো যত রাগ আছে সব সে জাইর মুখের দিকে সে হাতুড়ি দিয়ে মারতে থাকে। আসলে চাইল্ডজনের বড় ভাইয়ের এখন টার্গেট একমাত্র যাই। সে মনে করে তাকে হত্যা করলে সবকিছু সমাধান হয়ে যাবে। এ পাশে জেলখানায় বসে ইউন হিজা নিউজ পেপার সে দেখতে থাকে আর সে সময় পুলিশ তাকে বলে তোমার সাথে কেউ একজন দেখা করতে এসেছে। এ পাশে রিপোর্টার পার্কি সেও জেলখানায় তার সাথে দেখা করতে চাইলে পুলিশ তাকে বলে দিনে একজন মাত্রই তার সাথে ভিজিট করতে পারবে, আজকে আপনি ভিজিট করতে পারবেন না। তখন সে বুঝতে পারে সে ছাড়াও তার সাথে অন্য কেউ দেখা করতে এসেছে। অপরদিকে পুলিশ স্টেশনের ভিতরে একটা রুমের পাশে অনেকজন রিপোর্টার দাঁড়িয়ে আছে। চাইল্ডজেন সেও দেখতে যায় ভিতরে কে আছে।
তখন তাকে রিপোর্টাররা ওই দিনের ছবি দেখে বলে, এটা কি আপনি? তখন সে বলে, আমি অনেক বড় তার ফ্যান। ওই দিন হসপিটালে আমি গিয়েছিলাম, আমার পেটে অনেক বড় ব্যথা লেগেছিল, যার কারণে এত বড় সেলিব্রিটির সাথে আমি দেখা করতে পেরেছিলাম। এই কথাগুলো বলে সে অফিস রুমে ঢুকে পড়ে আর হাসতে থাকে, সামনের দিকে যেতে থাকে। সেই সময় দেখতে পায় যাই সেখানে বসে আছে। তারপর তার সামনে যায় আর তাকে বলে, হ্যালো ম্যাম, কেমন আছেন আপনি? একজন অপরজনের দিকে তাকিয়ে থাকে। সেই সময় সে বলে, আজকের পর থেকে আপনার কেস আমি দেখব, আমি হচ্ছি ডিটেকটিভ চাইডোজেন। তারপর সে বক্সটি খুলে দেখতে পায় তার বাবার হাতুড়টি, যেটি ছিল পুরো রক্তমাখা অবস্থায়। আবারও একজন অপরজনের দিকে তাকিয়ে থাকে আর তারপর ঘটনাটি পরের এপিসোডে চলে যায়।